মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পতন কিভাবে দেখছেন? ৮০ জনের বিরোধী কোথায় চলে যাচ্ছে কেউ জানে না। হকাররা যখন বিপদে পড়ে তখন কেউ নেই। আমরা সংখ্যায় 0 থাকি, 1 থাকি আর 100 থাকি। মানুষের ইস্যুতে তো আমরাই ভাই। Whenever it was a left-front government, that time also it was not power, the responsibility for the people. কংগ্রেস এবং নকশাল মিলেমিশে তখন কংসাল বলে শব্দ চালু ছিল, আমরা জানতাম না। একাধিকবার তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের তরফ থেকে আপনার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। 13 সালে আমার বিরুদ্ধে পঞ্চায়েত ইলেকশনের আগে একটা মার্ডার কেস দেওয়া হয়। তৃণমূলের পতাকা ধরার একটা কালচার চালু হয়ে গেল। পতাকা ধরলাম মানে আমি পুলিশের প্রশ্রয় পাবো। প্রাক্তন বামপন্থী তিনি তো আপনাদের মূল প্রতিদ্বন্দ্বীকে পুরো নাড়িয়ে দিলেন। তৃণমূল তো তৈরি হয়েছে আসলে আরএসএস এর পরিকল্পনায়। মমতার মারফত বিজেপিকে ইনস্টল করলাম। পশ্চিমবাংলার পরের জেনারেশনটাকে ধ্বংস করার অপরাধে ওনার পতন আগেই হয়েছে। সেই পতনের মধ্য দিয়ে রাজ্যটাকেও উনি পতন করেছেন, ভাব দেখিয়েছেন আমি সব। এখন উনি অপ্রাসঙ্গিক বলে আরএসএস মনে করে ওকে সরিয়ে দিল, বিজেপিকে নিয়ে আসলো। এখন ক্ষমতায় বিজেপি, কোনো প্রত্যাশা রাখেন? যা যা পরামর্শ, প্রতিশ্রুতি, কমিটমেন্ট ভোটে জেতার জন্য দিয়েছেন, ভোটে জেতার পরে সেগুলো রক্ষা করুন। কখনো ক্লান্ত হয়ে যান না যে 15 বছর ধরে মানুষকে বলছি যে আমাদের ক্ষমতায় নিয়ে আসো? মানুষের জীবন জীবিকা, রুটি রুজি, তার পেটের টান আমাদের যন্ত্রণাবিদ্ধ করে বলেই আমরা কলেজ পার্টি করি। এই বঙ্গে খরা কাটিয়ে মরুভূমিতে ওয়েসিসের খোঁজ পেয়েছে বামেরা। একটা আসনে বিধানসভায় জয় হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন সুজন চক্রবর্তী। সুজনদা, আপনাকে স্বাগত। সুজনদা বর্ষিয়ান সিপিএম নেতা এবং সুজনদার এর বাইরে নতুন করে পরিচয়ের কোনো প্রয়োজন নেই। সুজনদা, খরা তো কাটলো এবং 15 বছর ধরে যে জায়গায় জায়গায় আপনারা যাচ্ছিলেন, গতবারে 0 হয়ে গেলেন, সেখান থেকে একটা আসনে জয়লাভ, এটাকে কি জয় হিসেবে দেখছেন নাকি? না, আমি এটাকে খরা কাটানো হিসেবেও দেখছি না, জয় হিসেবেও দেখছি না। মানুষের লড়াই দিয়ে তো বামপন্থীরাই। 80 জনের বিরোধী কোথায় চলে যাচ্ছে কেউ জানে না। হকাররা যখন বিপদে পড়ে তখন কেউ নেই। মানুষ যখন বিপন্ন, বিরোধী বলতে যারা বোঝায় সংখ্যা নিয়ে আছে, তারা কোথায়? সংখ্যা সবসময় জয় রিপ্রেজেন্ট করে না। আমরা সংখ্যায় 0 থাকি, 1 থাকি আর 100 থাকি। মানুষের ইস্যুতে তো আমরাই ভাই, আর কে আছে? যখন স্টেশনে হকাররা পরে বলছে যে আমরা তো ভালোবেসে ভোট দিয়েছিলাম সরকার বদল করব বলে, এবং ওরা যা যা বলেছিল সব মেনে নিয়েছিলাম, আমরা ভোট দিলাম, আমাদের ভোটে জিতে আসার পরে আমাদের পেটে এইভাবে লাথি। মানুষের বিশ্বাসযোগ্যতাটা হচ্ছে আপনার কাছে জয়। মানুষ ভরসা করে যে আপনারা ক্ষমতায় নেই, সরকারে নেই, সংখ্যায় নেই, কিন্তু মানুষের কাছে আপনারা আছেন। এই আশীর্বাদটাই যেন আমরা মানুষের কাছে চিরকাল পাই। সংখ্যার চেয়ে বড় হচ্ছে মানুষের ভরসা। আপনি বামপন্থীদের কথা বলছেন, একজন বামপন্থী বা প্রাক্তন বামপন্থী তিনি তো আপনাদের মূল প্রতিদ্বন্দ্বীকে পুরো নাড়িয়ে দিলেন। না, আমি সেভাবেও দেখছি না। দেখুন, আপনি সম্ভবত ঋতব্রতর কথা বলছেন। ঋতব্রত এটা ঠিক যে সিপিআইএম ছিল, আবার এটাও ঠিক যে সিপিআইএম তাকে এক্সপেল করেছিল এমন একটা সময় যখন বামপন্থীদের একমাত্র রাজ্যসভা সদস্য সে। তাতে আমাদের কিছু এসে যায়নি। নৈতিকতার প্রশ্নে আমরা কখনো কম্প্রোমাইজ করি না, করিনি। দ্যাট ইজ আওয়ার স্ট্রেংথ। এবার তারপরে সে তৃণমূলে গেল, তারপর তৃণমূলে গিয়ে কী হলো, তারপরে ওখানে গিয়ে ভাঙচুর কী হলো, আমি সিম্পলি এইভাবে দেখছি। মমতা ব্যানার্জি নিজে তৃণমূল দলটা তৈরি করে বিজেপিকে সাপোর্ট দেওয়ার প্র্যাকটিস করেছেন। দলটাকেও তাই করে দিয়েছেন, তৃণমূল থেকে বিজেপি, বিজেপির থেকে তৃণমূল। ফলে মমতা ব্যানার্জি যখন নিজে, যার নির্দেশেই হোক, বিজেপি ইজ মাই ন্যাচারাল অ্যালি, ফলে নিজে তৃণমূলে বসে থেকে বিজেপি দলটাকে তৈরি করার ব্যবস্থা করেছেন, সাহায্য করেছেন এবং ইনস্টল করেছেন। ফলে তৃণমূলের থেকে বিজেপি করা যায় এই অভ্যাসটা তো মমতা ব্যানার্জি তৈরি করে দিয়েছেন। ফলে মমতা ব্যানার্জির তৈরি হওয়া তৃণমূলের ঋতব্রত মমতা ব্যানার্জির মতন করেই বিজেপিকে সাহায্য করার জন্য বিরোধী দলের নেতা হয়েছে। আপনারা যে গত 15 বছর থেকে বিরোধী দলে রয়েছেন, বিরোধীদের জায়গায় রয়েছেন, তার আগে 34 বছরের শাসন আপনারা করেছেন,
আপনারা তো এইভাবে ভেঙে যাননি, কিন্তু এই 15-20 দিনের মধ্যে একটা এত ক্ষমতা নিয়ে আসা, কারণ আমরা হচ্ছে মানুষের পার্টি করি, গরিব মানুষের পার্টি করি, মানুষের ঘামের সঙ্গে মিশে থাকি, মানুষের চেতনাকে সঙ্গে নিয়ে এগোই এবং সেই চেতনাকে বিকশিত করি। মানুষের জীবন জীবিকা, রুটি রুজি, তার পেটের টান আমাদের যন্ত্রণাবিদ্ধ করে বলেই আমরা কমিউনিস্ট পার্টি করি। এটা ব্যক্তিগত বিষয় নয়, এটা একটা নীতিগত বিষয়, এটা একটা আদর্শবোধ, এটা একটা চেতনা। সেই কারণেই আমি 1 না 100 হলেই দাপট, আর 1 হলেই শূন্য হয়ে গেলাম, মুড়িয়ে গেলাম। নো, আমরা যখন 100 কেন 200 ছিলাম, দাপট দেখাতে আমাদের কোনোদিন হয়নি। এই যা দেখছেন আপনি চারপাশে, এই আশপাশের কিছু আমাদের স্পর্শ করতে পারেনি, কোথাও কেউ কোনোদিন দেখাতে পারেনি। ফলে আমরা যখন সংখ্যায় কমেছি, বিরোধী দল হয়েছি প্রথমবার, দ্বিতীয়বারে কংগ্রেস সহ আমরা একসাথে লড়েছি, আমরা একটা মানুষের বিবেচনাতে মানুষের পাশে বিরোধী শক্তি হিসেবে থেকেছি। তৃতীয়বারে ঠিক আমরা সংখ্যায় থাকতে পারলাম না, এবারে আবার একটু সংখ্যায় থাকলাম। কোনোদিন কখনো আদর্শের চর্চা করলে, নীতির চর্চা করলে, নীতিবোধের রাজনীতি করলে, নীতি শ্রেষ্ঠত্বের মনোভাব থেকে রাজনীতি করলে আপনাকে বিপদে পড়তে হয় না। আর আপনি যদি মনে করেন যে রাজনীতি মানে ক্ষমতা, পয়সা, দুর্নীতি, মানুষের যাহাই হোক আমার, তাহলে আপনাকে কোনো না কোনো দিন মানুষের বিবেচনায় বিপর্যস্ত হতেই হবে, যা তৃণমূলের হচ্ছে। কিন্তু কিন্তু আপনাদের সময়ই তো এই আমরা ওরার যে ফ্রেজটা, সেটা এসেছিল। আপনি বলছেন যে ক্ষমতার দাপট নেই, কোনোদিন দেখুনি, কোনো দিন দেখেন। কিন্তু কিন্তু সেই সময় এই 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 অভিযোগই তো হয়েছিল যে 235 তো 235 বটেই, দ্যাট ইজ সায়েন্স, সংখ্যা। আপনি বলছেন আমরা 1, 30টা তো 30, একও সংখ্যা, 30ও সংখ্যা, 235ও সংখ্যা। আপনি যখন 1 বলছেন তখন কি আমি উত্তেজিত হয়ে যাচ্ছি? না, 30টাকে 30ই বলতে হবে, 235টাকে 235ই বলতে হবে। কিন্তু সেই জন্য কি আপনি সমস্ত ভোটের অধিকার থেকে শুরু করে আর এই যাবতীয় ধ্বংস করেছেন? না। যখন বামফ্রন্ট, প্রত্যেক বছর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয়েছে, প্রত্যেক বছর টেটের পরীক্ষা হয়েছে, প্রত্যেক বছর সরকারের নির্দিষ্ট নিয়োগের পরীক্ষা হয়েছে, তুমুল বিরোধী বামফ্রন্টের মমতা ব্যানার্জি একটা দিনের জন্য মিছিল করতে পারেননি, বা মিছিল করেননি, বা মিছিল করার প্রয়োজন বোধ করেননি। যে আমরা রাস্তায় বসেছি চাকরি দুর্নীতির বিরুদ্ধে, একটা দিনের জন্য বলতে পারেননি। কেন? দু একজন কোর্ট কাছারিতে গেছেন, তারপর বুঝেছেন ভুল কথা বলছেন, তারপর মাঝে মাঝে অসত্য কথা বলেছেন, এবং সেগুলো যখন আমরা আপত্তি করেছি বা চ্যালেঞ্জ করেছি তখন মিলিয়ে গেছেন। বামফ্রন্ট বরঞ্চ এইভাবে মনে করত রাজনীতির স্ট্রেংথ হচ্ছে সব্রাইটি ফর দি সোসাইটি, কনফিডেন্স ফর দ্য পিপল। আমরা সেই মনোভাবে চলেছি, দাপট দেখাবার কোনো দরকার তো হয়নি। আপনি যা দেখতে পাচ্ছেন এখন এই চারপাশে, এর 10 ভাগ, 20 ভাগ, 50 ভাগ, 100 ভাগ কোথাও খুঁজে বার করতে পারবেন? কখনো না, কখনো না। মাথা উঁচু করে চলেছে, মাথা উঁচু করে চলেছে। এইরকমভাবে মাথা নিচু করে বাঁচাও, এই গোছের মনোভাবে আমাদের চলতে হয়নি। কখনো ক্লান্ত হয়ে যান না যে 15 বছর ধরে মানুষকে বলছি যে আমাদের ক্ষমতায় নিয়ে আসো, 15 বছর পরেও সেই একই, আবার 5 বছরের জন্য, মানে আগামী 20 বছরের দিকে আপনারা এগোচ্ছেন যেটা ক্ষমতার বাইরে থাকবেন? রাজনীতি করেছিল বা রাজনীতি করেছে বা রাজনীতি করতে থেকেছে মন্ত্রিত্বের জন্য না, এমএলএ এমপি হবার জন্য না, মানুষের জন্য, মানুষের জীবন জীবিকার লড়াইয়ের জন্য। পশ্চিমবাংলায় বামফ্রন্ট আসার আগেও কমিউনিস্ট পার্টি ছিল বছরের পর বছর, এবং প্রত্যেকটি ক্ষেত্রে মানুষের জন্য লড়াইতে থেকেছে। 60-এর দশকে খাদ্য আন্দোলন, 70-এর দশকে জমির আন্দোলন, গণতন্ত্রের জন্য লড়াই, জেলের পর জেল, জেল জীবনের পর জেল জীবন। আমার এমএলএ এমপি যে কজন ছিলেন তারা সব জেলে গেছেন,
জ্যোতি বোস, প্রমোদ দাশগুপ্তরা জেল জীবন কাটিয়েছেন, হরেকৃষ্ণ কোঙ্গাররা জেল জীবন কাটিয়েছেন, এমনকি স্বাধীনতার আগে আন্দামানের সেলুলার জেল সুধাংশু দাশগুপ্ত সহ আপনি কত দেখতে চান। ফলে ক্ষমতা অথবা নেতা অথবা মন্ত্রী তার জন্য রাজনীতি যেহেতু করেননি, ফলে আমরা হেরে গেছি, এখন আমরা এমএলএ নেই অথবা আমরা এমপি নেই, ক্লান্তির কোশ্চেন আসেনি। যখন থেকেছে, whenever it was a left front government, that time also it was not power, it was a responsibility for the people, মানুষের জন্য কাজ। বামফ্রন্ট সরকার এসে প্রথম সিদ্ধান্তটা কি বলুন তো? বন্দি মুক্তি, বিনা বিচারে আটক, তাদের মুক্তি। বামফ্রন্ট জানতো না যে তখন বিনা বিচারে আটক বলে যারা মুক্তি পাবে, তার আগে কংগ্রেসের আমল, তার মধ্যে একটা বড় অংশ কংগ্রেসেরই গোষ্ঠীদ্বন্দ্বের কারণে জেলে। সিপিএম না, কংগ্রেস। সিপিএমও আছে, কংগ্রেসও আছে। সিপিআইএমএল মানে নকশাল, তখন তো ঠিক এইরকম এমএল গল্প ছিল না, নকশাল, যাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ, আমাদের বহু মানুষ বিপন্ন হয়েছে, এমনকি খুন হয়েছে, নানান ঘটনা ঘটেছে। কংগ্রেস এবং নকশাল মিলেমিশে তখন কংসাল বলে শব্দ চালু ছিল, আমরা জানতাম না যে তারাও জামিন পাবে, মানে মুক্তি পাবে। সো হোয়াট, দল দেখে পার্টি করিনি আমরা ডিসিশন করলাম বিকেন্দ্রীকরণ। রাইটার্সের ক্ষমতা কেন্দ্রীভূত করা নয়, রাইটার্সের ক্ষমতাটাকে নামিয়ে দাও তলায়, পঞ্চায়েতে, মিউনিসিপ্যালিটিতে, হারলেও জিতলেও। আমাদের স্ট্রেংথ হচ্ছে এইটা। কংগ্রেসের অথবা তৃণমূলের যে বা যারা বামফ্রন্টের আমলে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান থেকেছেন, কলকাতা কর্পোরেশনের মেয়র থেকেছেন বা ইত্যাদি পঞ্চায়েতে, তাদের প্রত্যেককে বলতে হয়েছে তৃণমূলের আমলে মেয়র হিসেবে আমরা যে কাজের সুযোগ পেয়েছি, বামফ্রন্টের আমলে তার চেয়ে বেশি সুযোগ পেয়েছি। কেননা বামফ্রন্ট কোন দলের চেয়ারম্যান এইভাবে দেখেনি? সিস্টেম, পিপল, ডিসেন্ট্রালাইজেশন। ফলে আপনি বাকিদের সঙ্গে এটাকে মেলাতে যাওয়াটা ঠিক হবে না। ক্লান্তিরও কোনো কারণ নেই। নীতি, আদর্শ যদি ড্রাইভিং ফোর্স হয়, তাহলে ব্যক্তিগতভাবে আমি ক্লান্ত এইভাবে ভাবার কোনো কারণ নেই। হবে, উই শ্যাল হ্যাভ টু ফেস অডস। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় ছিলেন তখন সবচেয়ে বড় স্ক্যাম, চিটফান্ড স্ক্যাম নিয়ে একেবারে শোরগোল পড়ে গেছিল এবং একাধিকবার তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের তরফ থেকে আপনার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে এবং আলটিমেটলি ধরা পড়েছে তৃণমূলের সাংসদ, তৃণমূল কংগ্রেসের তৎকালীন মন্ত্রী ধরা পড়েছে, তৃণমূলের নেতারা ধরা পড়েছে, আপনাকে কিন্তু জেলে যেতে হয়নি। এবং এখন যেভাবে মানে একটার পর একটা তৃণমূলের কাউন্সিলর, বিধায়ক, প্রাক্তন মন্ত্রী তারা জেলে যাচ্ছেন, এই জিনিসটা দেখে কেমন লাগে? আপনি হাসছেন। কেমন হাসি মুখে চলতে পারি, কারণ মাথা উঁচু করে চলতে পারি। চিটফান্ডের কারণে জেলে গেলেন তৃণমূলের, এখন মুখপাত্র আছেন কি আছেন না আমি জানি না, সম্পাদক আছেন কি আছেন না আমি জানি না, কুণাল ঘোষ। এখন আর নেই, কারণ সমস্ত কমিটি ভেঙে দিয়েছে। আবার কুণাল ঘোষই বলছেন যে সবচাইতে বড় চিটফান্ডের বেনিফিশিয়ারির নাম মমতা ব্যানার্জি। চিটফান্ডের টাকা পেতে যান, মমতা ব্যানার্জি বাড়িতে রাখা আছে। কিংবা ডেলোর মিটিং, মুখ্যমন্ত্রী হওয়ার জন্য ব্যবস্থাপনা, এবারে মুখ্যমন্ত্রী হয়ে গেছে, প্রধানমন্ত্রী হওয়ার জন্য চিটফান্ডকে ব্যবহার করা। এইগুলো যখন সত্য আমরা সবাই জানছি, টের পাচ্ছি, ঠিক ফ্রম ডে ওয়ান এই মুভমেন্টে আমি যুক্ত থেকেছি, সবাইকে জড়িয়েছি, দলমতের বাইরে গিয়ে জড়িয়েছি। প্রথম দিন থেকে আমি যেমন আছি তেমন আরো অনেকে আছে। আব্দুল মান্নান, সুখবিলাস বর্মা, কংগ্রেস জেনে বুঝেও, তখন কংগ্রেসের সঙ্গে সিপিএম এর কোনো আন্ডারস্ট্যান্ডিং তখনও নেই, 2013 শেষ দিকটায়। বিকাশ দা উকিল, অন্যায়ের বিরুদ্ধে আমি আছি, আমরা করেছি। যদি সেটা আপনি করেই থাকেন, তখন ওই মান্নান দাদের যুক্ত করা আগের স্টেজেই বলছি, 13 সালে আমার বিরুদ্ধে পঞ্চায়েত ইলেকশনের আগে একটা মার্ডার কেস দেওয়া হলো, ঠিক ইলেকশনের আগে। কি বলেছিলাম মনে আছে? সংবাদ মাধ্যম, আপনাদের মাধ্যম সহ তখনকার, সুজনদা একটু দাঁড়ান,
কেন ওবি নিয়ে আসছি, মানে ওবি নিয়ে এসে আমায় যে অ্যারেস্ট করবে পুলিশ এবং তারপর পেটাবে, এই লাইভটা তুলবে। আমি বললাম আচ্ছা বেশ, ওয়েট করছি। তবে যখন বেরোচ্ছি আমি তখন বলেছিলাম যে আমি বারুইপুরে যাব এখন, থানার পাশে কদাচিৎ চায়ের দোকানে গিয়ে চা খাই, আজকে যাব, পরপর 5 কাপ চা খাবো, 1 ঘন্টা বসে থাকবো, হিম্মত থাকলে আমায় অ্যারেস্ট করুক। কেন? স্ট্রেংথটা কোথায় ছিল? আমার দলের হাজার হাজার কর্মী জেলে অন্যায়ভাবে, বুদ্ধ ভট্টাচার্য, সূর্য মিশ্র, গৌতম দেব কাকে টার্গেট করেনি, তা আমাকেও টার্গেট করবে। এর মধ্যে নতুনত্ব কি আছে? ছুতে পারেনি, মার্ডার কেস, এতটাই অসত্য। সম্ভবত ওই ইলেকশনেই এবং তারপরে 14, হ্যাঁ ওই ইলেকশনে এবং 14, হঠাৎ ইলেকশনের মধ্যে 5-7 দিন বাকি, পুলিশ চলে গেল পেয়াদা ঠেয়াদা এনে। কি ব্যাপার? নোটিশ, আপনাকে ডেকেছে। কে ডেকেছে? এই সিট ফিট কি একটা করেছিল সম্ভবত ওই ইলেকশনটা, কবে একটা, অত আমার মনে টনে নেই। আমি বললাম যে খুব ভালো, আমি যা যা জানি সব বলে আসবো, ইলেকশনের দিনটা যেতে দিন, ইলেকশনের পর আমার নোটিশটা পাঠাবেন কবে যেতে হবে, বাস ইলেকশন শেষ, গল্প শেষ। 14 ইলেকশন আমি প্রার্থী। হঠাৎ শুনলাম আমার বাড়িতে সেই নোটিশ বেড়ে গেছে, এই হইচই, সুজনবাবুকে এক্ষুনি অ্যারেস্ট করবে। এই একই কথা বললাম, কিচ্ছু অ্যারেস্ট করতে হবে না, আমি চলে যাবো, যেদিন যেতে বলবে, লেট দি ইলেকশন বি ওভার। আর তো 7 দিন বাকি বা 6 দিন বাকি, আমি ক্যান্ডিডেট, আমি তারপর যাব। কতবার আমি অন ক্যামেরা বলেছি, কই ডাকছেন না কেন, কই ডাকছেন না কেন, কই ডাকছেন না কেন, কোথায়? 1.5 পয়সার যোগ্যতা নেই, চোরেদের দালালি করেছে, দুঠেরাদের দালালি করেছে, পুলিশকে সঙ্গে নিয়ে তৃণমূল করেছে, কি করে করবে? সারা জীবন খুঁজে, আমি যতটুকু জানি, আপনি জানেন, পুলিশের বড় কর্তারা 3 দিন ধরে বারুইপুর ঘেঁটে বেড়ালেন। তখন আমি বারুইপুরে বেশি থাকতাম, জেলা পার্টির সেক্রেটারি আমি, এমএলএও ছিলাম বারুইপুরের। কিচ্ছু বার করতে পারলেন না তো 3 দিন ধরে। আমি বলছি টপ অফিসাররা, একবার না, একজন না, একাধিকজন খুঁজে খুঁজে বার করতে পারেননি। আমার দুশ্চিন্তার কারণ কি? আমি তো জানি আমি কে। তৃণমূল ভয় পাবে কারণ ওরা জানে ওদের অপরাধ কি। অতএব মমতার ছবি দেখিয়ে জিতবে, কিন্তু সরকারের কাছে ভালো থাকার মতন করে চলে যাবে। ওরা জানে তৃণমূলের যত নেতা, কেউ তৃণমূলে আছে, কেউ তৃণমূল থেকে ভাঙা তৃণমূলে গেছে, কেউ তৃণমূল থেকে বিজেপিতে গেছে, সব অপরাধে যুক্ত, লুঠে যুক্ত। তার বাইরে যদি কেউ থাকে ফাইন, সম্ভবত নেই। আমি আপনাকে বলি, মানে এখন বলতে কোনো দ্বিধা নেই, একজন পুলিশ অফিসার সেই সময় খুব সম্ভবত দক্ষিণ 24 পরগনার এসপি ছিলেন। একটা খুনের ঘটনা ঘটেছিল, গাড়িতে তৃণমূল নেতাকে বোম মেরে গুলি করে খুন করা হয়েছিল, এবং সেই ঘটনায় একদম সর্বোচ্চ জায়গা থেকে নির্দেশ এসেছিল সুজন এটা আমার খবরের প্রসঙ্গে বলছি, সুজন চক্রবর্তী, কান্তি গাঙ্গুলির বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে, এবং সেই পুলিশ অফিসার জানিয়ে দিয়েছিলেন যে আপনাদের কোনো সম্পর্ক নেই সেই খুনের সঙ্গে, এবং সেই পুলিশ অফিসারকে পানিশড হতে হয়েছিল যে কেন আপনাদের জড়ালো না। তো কিন্তু আপনারা যখন ক্ষমতায় ছিলেন, আপনাদের বিরুদ্ধে তো এই ধরনের অনেক অভিযোগ তৃণমূলের তরফ থেকে প্রকাশ্যে করা হয়েছে, বিভিন্ন জায়গায় অত্যাচার করা, খুন করা, লোকের। দেখুন, এগুলো যে অসত্য এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। ব্যতিক্রমী কোনো ঘটনা কোথাও থাকতে পারে, জেনারেলি এটা অসত্য, আমার এ নিয়ে কোনো সন্দেহ নেই। আপনি যেটা বলছেন আমি আরেকটু স্পষ্ট করে দিই। পার্টি অফিসে বসে আছি বারুইপুরে, শুনলাম গ্রামের দিকে তৃণমূলের একজন লোক খুন হয়েছে। সঙ্গে সঙ্গে আমি আমার মতো করে খোঁজ নিলাম, খোঁজ নিয়ে আমি বুঝলাম কী কারণে খুন হয়েছে, কারা করেছে, দলের মধ্যে অমুক, তো আমি যা বুঝে গেলাম। পুলিশ অফিসারদের ফোন করলাম, কোথায়? স্পটে, একই রিপোর্ট ওদেরও। আর এক অফিসারকে ফোন করলাম, একই রিপোর্ট তারও। আমি বললাম দেখুন, আমায় ফোন করছি উদ্বেগ নিয়ে, আমার লক্ষণ হলে আমি তো সবচেয়ে বেশি দুঃখিত হবই, যাতে না হয় নিশ্চয়ই তার জন্য আমাদের সবার অ্যাটেম্প নেওয়া উচিত। কিন্তু তৃণমূলের লক্ষণ হলে না, আমি বললাম কোথাও যেন একটু আজকাল বেশি খারাপ লাগে যে এরপরেই তো এত লিস্ট ধরে আমাদের লোকদের সব নাম দিয়ে তারপর টানাটানি করে গরিব লোকগুলোকে সর্বশান্ত করবে। বললো না, আমরা তো সবটা জানি, পেয়ে গেছি।
সবই পেয়ে গেছে। রাত্রে আমি এটা কোনো, তখন আপনি যে চ্যানেলে ছিলেন সেই চ্যানেলে না কোন চ্যানেলে করে আমি বেরোচ্ছি, আমার একজন ফোন করে বলছে তুমি বাড়ি যাও না। কেন? মুখ্যমন্ত্রী সেদিন জঙ্গলমহলে এবং মুকুল রায় বোধহয় সঙ্গে ছিলেন। সেখান থেকে হাসপাতালে ফোন করেছে, কি ব্যাপার, কি হয়েছে, অমুক তমুক ইত্যাদি। বাড়িপুরে সুজনের নাম জড়া বা সুজন চক্রবর্তীর নাম জড়া। বলে বাড়ি যাবে না? আমি বাড়ি যাবো। বাড়ি গেলাম। পরের দিন আমি আসছি পার্টি অফিসে, সাংবাদিকরা ফোন করছে আপনার নাম এফআইআরে। তাই? আবার একজন ফোন করলেন, তাই? অফিসারদের একবার না 3 বার আমি যা শুনেছি, তারপর তারা রিফিউজ করতে বাধ্য হয়েছেন যে আমরা সবটা জানি এবং ইনসিডেন্টালি ওনার সঙ্গে আমাদের কথা হয়েছে, অন্য কাউকে অফিসার চেঞ্জ করে করুন, পারবো না। মানে এটি পারবো না বলে তো আর বলার হয়তো স্কোপ থাকে না, যেভাবে আর কি, যে ভঙ্গিতে। অ্যান্ড দে হ্যাড টু বি পানিশড। এবং এই ভয় দেখিয়ে প্রশাসনকে যদি কেউ চালায়, সেই প্রশাসনিক কর্তারা তৃণমূল চলে গেলে একই রকম মনোভাবে চলতে চাইবেন, কারণ তৃণমূল ওই কালচারটা তৈরি করে দিয়ে গেছে। আমাদের সময় আপনি বেরাতে পারবেন না। আমাদের সময় কংগ্রেসের নেতাদের কাছে আপনারাও শুনেছেন, তারা প্রকাশ্যে বলতেন একটা অসুবিধা হয়েছে, গেলাম, এমএলএ জ্যোতিবাবু ডেকে নিলেন, শুনলেন, শুনে ডিজিকে বললেন দেখুন ও তো কংগ্রেস করে, স্থানীয়ভাবে আমাদের লোকরা কিছু ঠিক বলতে পারে, বেঠিক বলতে পারে, আপনি ক্রস চেক করবেন। বিরোধী দলকে প্রোটেকশন দেওয়াটা এটা কিন্তু আমাদের কাজের মধ্যে পড়ে। সেই এমএলএরা তো পরবর্তী সময় কংগ্রেসের এমএলএ, তৃণমূলের সরকার বুক বাজিয়ে বিধানসভায় বলেছে, বুক বাজিয়ে বিধানসভায় বলেছে। ক্ষমতা যদি কখনো সর্বগ্রাসী হয়ে যায় না, ধরাকে সরা জ্ঞান করে, তখন তৃণমূলে বসে বিজেপি করা যায়, বিজেপিতে বসেও তৃণমূলকে সাহায্য করা যায়। যাদের জেলে থাকার কথা তারা সর্বোচ্চ নেতার মতন ঢং করে ঘুরে বেড়ায় এবং সর্বোচ্চ নেতা হবার মতন করে অপরাধী দিল্লির প্রশ্রয় নিয়ে চলতে থাকে, নাকি দিল্লির বিরুদ্ধে, কিন্তু দিল্লির প্রশ্রয়। নোংরামো হচ্ছে রাজনীতিতে, নোংরামো হচ্ছে। আপনি কি নাম, কলেজের ছাত্র ভর্তি টাকা, ভাবতে পারেন কোথায় নিয়ে যাচ্ছে আমরা? কলেজে মনোজিৎ মার্কা এপিসোড, ভাবতে পারেন কোন কালচারে চলে যাচ্ছে? একটা জেনারেশনকে ধ্বংস করছে। লেখাপড়া, চাকরি বাকরির সাথে বটেই মোরালিটি ভেঙে দিচ্ছে। এই সুরেন্দ্রনাথ কলেজ কি নামি পুরনো কলেজ, সেইখানে কলেজের মধ্যে তৃণমূলের নেতা বাইরের, তার 2টো এসি বেডরুম এবং তার মধ্যে যা যা ইত্যাদি প্রভৃতি, আমি আর গেলাম না তার মধ্যে। টাকা উইয়ে খাওয়া, টাকার পাহাড়। কোন কালচার, কোন মোরালিটি? পশ্চিমবাংলার পরের জেনারেশনটাকে ধ্বংস করার অপরাধে যারা অপরাধী, তাদের মাথায় যারা বসে আছেন, তৃণমূল ছিলেন, তৃণমূল আছেন, তৃণমূল ছিলেন, বিজেপিতে আছেন, এই তো কারবার। একটা জেনারেশন ধ্বংস হলো, একটা না একাধিক জেনারেশন ধ্বংস। কিন্তু এখনো তো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই সাইবাড়ি থেকে নন্দীগ্রাম সেই আতঙ্ক দেখিয়ে বলা হয় যে সিপিএম যদি আসে, বামেরা ক্ষমতায় এলে, তাহলে এই ধরনের অত্যাচার আবার হবে। অতি যে কেউ বলতে পারে, দায়হীন যে কোনো কথা। এই দাগ তো আপনাদের রয়েছে। আরে মহা মুশকিল। দাগ না থাকলেও আপনি যদি একটা দাগ লাগিয়ে বকবক করতে থাকেন, কে কি করবে? তার সঙ্গে আপনি ঝগড়া করবেন। 100 জনের উপরে মন্ত্রী 34 বছরে বামফ্রন্ট, কারুর সাদা জামায় একটা কালো ফুটকি দাগ কেউ লাগাতে পারেনি। ধীরেন লেট, অতবারের এমএলএ, সভাধিপতি, পিছিয়ে থাকা অংশের মানুষ ভয় দেখিয়ে তাকে কান ধরে উঠবোস করাতে পারে। ধীরেন লেট আজও মর্যাদা নিয়ে লাল ঝান্ডা করে। আর যারা সেই অপরাধগুলো করেছিল তারা লুকিয়ে বেড়াচ্ছে। আপনি ওই যে কি বললেন, সাইবাড়ি, আর কি বললেন, আনন্দমার্গী, আর কি বললেন, মরিচঝাপি, আর কি বললেন, কিছু বলুন, আরো 8, 10, 20, 50টা।
সাইবাড়ির পরে সিদ্ধার্থ শঙ্কর রায়ের গভর্নমেন্ট কি কি পার করলো, কি কেন করতে পারলো না? এই আবার গভর্নমেন্ট করবে কথা দিল, কমিশন করলো, 18টা কমিশন করলো, একটা কমিশনের একটা রিপোর্ট প্রকাশ করলো না। তারপরে বলার মরালিটি আর থাকে, নৈতিক যোগ্যতা থাকে? কিছু একটা কেউ বলে দিল, বলে দিয়ে দৌড়ে পালানো, সে অন্য কথা। কিন্তু আমি তো বিধানসভায় যেহেতু গত টার্মে, এই টার্মের আগের টার্মে ছিলাম, 16 থেকে 21 ওই যে পিরিয়ডটা, কতবার আমি নিজে ক্লেম করেছি, ডিমান্ড করেছি, আপনি কমিশনের রিপোর্ট প্লেস করুন 21শে জুলাই। আরে পরে এমনটা হলো যে কমিশনের রিপোর্ট প্লেস করতে বলছি আমরা, তৃণমূল পালাচ্ছে। প্লেস করলে আর তো মিথ্যাটা বলতে পারবে না, ওরাই তো কমিশন করেছে, ওদের মন্ত্রী তার মধ্যে ইনভলভড আছে, আর তো বলতে পারবে না। ফলে বাইরে বলে যাচ্ছে, কিন্তু আর রিপোর্টটা প্রকাশ করতে পারলো না। তৃণমূল 15 বছর ধরে সুযোগ পেয়েছে, সরকারের টাকা খরচ করেছে, কমিশনের পর কমিশন করেছে, বুড়ো আঙুল, কিচ্ছু করতে পারেনি। এরপর এইসব শব্দগুলো বলার আগে ওদের নিজেদের ছবার করে উদ্বোস করে নেওয়া উচিত কান ধরে। পশ্চিমবঙ্গে এই যে দল ভাঙার যে রাজনীতি বা সংস্কৃতি যেটাই বলি, কমিউনিস্ট পার্টি ভেঙেছে, বাংলা কংগ্রেস তৈরি হয়েছিল অজয় মুখার্জির নেতৃত্বে। প্রণব মুখোপাধ্যায় দল তৈরি করার আগেই সেটা আর ফলপ্রসূ হয়নি, তৃণমূল কংগ্রেস বেরিয়েছে কংগ্রেস থেকে। এখন যে তৃণমূল কংগ্রেসের যে কায়দায় তৃণমূল কংগ্রেসটা ভাঙলো, কার্যত শিবসেনার একইভাবে এই পরিবারতন্ত্রের বাইরে নিয়ে যাওয়া, এই এই রাজনীতিটাকে কিভাবে দুটো প্রসঙ্গ থাকে, আপনি শিবসেনাটা একটু পরে আনুন। প্রথমটায় দল ভাঙা, যেমন একটা দল মত পার্থক্য হচ্ছে, নীতির ফারাক হচ্ছে, অ্যাজ এ হোল পলিটিক্যালি তাদের মত পার্থক্যের কারণে দলটা ভাগ হলো, সেটা একটা জিনিস। বেশ, কংগ্রেসের থেকে ওই পরম্পরা আমি মেনে নিলাম, আমি মানছি না পুরোটা, মেনে নিলাম। কারণ তৃণমূল কংগ্রেস থেকে তৈরি হওয়াটা হচ্ছে, এখন বিজেপি নেতারাও বলছে, তখন তৃণমূলের নেতারাও বলেছিল, ইট ওয়াজ অ্যাট দি বিহেস্ট অফ আরএসএস। আরএসএসের পরিকল্পনায় বিজেপি তৈরি করেছিল তৃণমূলকে। বিজেপির নেতা বলছেন লেবার রুমে নাকি ওদের সর্বোচ্চ নেতারা উপস্থিত ছিলেন, মানে যাতে তৃণমূল দলটা তৈরি হয়, বিজেপি তার তৈরির ব্যবস্থা করেছে। এনিহাউ, বাকিদের সঙ্গে তৃণমূলটা মেনে, আমি তবু একরকম, আচ্ছা বেশ হলো, একটা দল না হয়েছে। কেউ কেউ মনে করছিলেন যে মমতার মধ্যে বুঝি লেনিনকে খুঁজে পাওয়া যায়, কেউ কেউ খোঁজার চেষ্টাও করেছিলেন। তারা এখন কি খুঁজছে আমি জানি না। আপনার প্রাক্তন সতীর্থ? আমার প্রাক্তন সতীর্থ তো আপনিও, সবাই, কে না? আমার প্রাক্তন সতীর্থ কোনোদিন ছিল না এমন লোকেরও খুঁজেছে, কোনোদিনই ছিল না এমন লোকও খুঁজেছে। আমি গতকাল মিম দেখলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লেনিনকে খুঁজে পাই, নিজের মধ্যে চে গুয়েভারাকে। ঠিক আছে, মানে তখনই তো বোঝা উচিত যে এত বেশি খুঁজে পেলে তাহলে মানেটা কি দাঁড়ায়। ছেড়ে দিন আপনি, আমি ওর সবার মধ্যে যাচ্ছিলাম। কিন্তু তৃণমূল যেটা করলো, এর বাইরে নতুন দল তৈরি করলো তো ঠিক আছে, বিজেপি করুক আর যে করুক করলো, একের পর এক বিরোধীদের ভেঙে দেবার প্রচেষ্টা করলো। যে কংগ্রেসকে সঙ্গে নিয়ে তৃণমূল জিতলো, কংগ্রেসকে ভাঙতে শুরু করলো, এবং এমনভাবে চাপ সৃষ্টি করতে থাকছে যে অনন্যোপায় হয়ে পারলে প্রায় জিতেছে কংগ্রেসের হয়ে, পতাকা ধরেছে তৃণমূলের হয়ে, এবং একটা তৃণমূলের পতাকা ধরার একটা কালচার চালু হয়ে গেল। পতাকা ধরলাম মানে আমি পুলিশের প্রশ্রয় পাবো। ঠিক সেই মনোভাবে তৃণমূল থেকে বিজেপি, ঠিক সেই মনোভাবে বিজেপি থেকে তৃণমূল, ঠিক সেই মনোভাবে বিজেপির যোগদান মেলা। পশ্চিমবাংলায় তৃণমূল আসার আগে এই রকমের দল ভাঙিয়ে নিজের দলে নিয়ে আসা, দল তৈরি করা না, দল ভাঙিয়ে নিজের দলে নিয়ে আসা অথবা যোগদান মেলা, এই কালচারটাই ছিল না। এবং এটা কখন করছে তৃণমূল? সরকার একটু শর্ট পড়ে যেতে পারে সেই কারণে না, সরকারের 211 তৃণমূলের, তারপরেও ভাঙবো, তারপরেও ভাঙবো, তারপরেও ভাঙবো, মানে কেউ বিরুদ্ধে থাকবে না। আমি সরকার, আমি বিরোধী দল, বিরোধী দল আমার কথাই চলবে। ফলে আমি বিরোধীদের ভেঙে দিয়ে আমার মতন করে এমনভাবে চালাবো, আমাদের সময় পারেনি, তারপর তাই করেছে, পারলে প্রায় আগে পরে তাই চেষ্টা করেছে।
এবং আসলে দুইয়ের মাথায় নাগপুর, সরকারেও নাগপুরের অংশ, সরকারের বিরুদ্ধে নাগপুরের অংশ, এখনো পারলে প্রায় সেই একই রকম। নাগপুরের পরামর্শে মমতার বিরোধী যদি নাগপুরের লোক হতে পারে, মমতাও নাগপুরের, তাহলে নাগপুরের পরামর্শে বিজেপির বিরুদ্ধেও, মানে শুভেন্দুর বিরুদ্ধেও বিরোধী দল শুভেন্দুর পছন্দ মতো হতে পারে। যা মমতা করেছেন তাই এরাও করছেন। কিন্তু এটার চাইতে আরো মজার কথা হচ্ছে, আপনি ওইটাকে ওটার সঙ্গে মেলাবেন না। উদ্ধব ঠাকরে না, ওটা হলো শিন্ডে এপিসোড। ওটা শিন্ডে এপিসোড, মানে আমি বিজেপির গভর্নমেন্ট করব, সরাসরি করতে পারছি না, অন্য দল ভাঙিয়ে তাকে মুখ্যমন্ত্রী করে কিছুদিন রেখে দিয়ে তারপরে আমি আমার গভর্নমেন্ট করব। দ্যাট ইজ শিন্ডে এপিসোড। বিজেপি সরকার তৈরি করার জন্য দরকার ছিল ওইটা। পশ্চিমবাংলায় ওটা দরকার হওয়ার কথা ছিল না, কারণ পশ্চিমবাংলায় তো আরএসএস এর পরিকল্পনাতেই যদি তৃণমূল তৈরি হয়, তৃণমূল তো তৈরি হয়েছে আসলে আরএসএস এর পরিকল্পনায়, যাতে ভবিষ্যতে বিজেপিকে ইনস্টল করা যায়। আপনি হোল ইস্টার্ন রিজিয়ন দেখুন না, আপনি দূরে যেতে হবে না, ত্রিপুরা, আসাম, অগপকে মারফত করে বিজেপি, বিহার নীতিশ কুমারকে মারফত করে বিজেপি, উড়িষ্যা তাহলে কংগ্রেস না বিজেপি না বিজেডি চলতে থাকলো, বন্ধুত্ব থাকলো, করতে করতে আউট। এখন বিজেপির টেক ওভার করার টাইম হয়েছে। এখানে মমতা তোমার দরকার ছিল 2-3টে টার্ম ডাইরেক্টলি বিজেপি হবার, পশ্চিমবাংলায় কোনো চান্স নেই, মমতার মারফত বিজেপিকে ইনস্টল করলাম, আর আপনার অপ্রাসঙ্গিক, আর আমরা অপ্রাসঙ্গিক হয়ে গেলাম। মানে অ্যাজ ইফ অপ্রাসঙ্গিক তো নয় বটেই, বুলডোজারের সামনে দাঁড়ায় তো আমাদের ছেলেরাই, মানুষের বিপদে থাকে তো আমাদের লোকেরাই, আমাদের লোকেরা মানে মানুষ থাকে, আমরা সঙ্গে থাকি, আমাদের লোকেরা বলে কোনো কথা হয় না, মানুষ থাকে, আমরা থাকি। ফলে এখানে তো ইতিমধ্যে সেটা হয়ে গেছে, ভাঙিয়ে গড়িয়ে যা খেলা হয়ে গেছে। এখন বিরোধী দলটাও যেন শুভেন্দুর কথাতেই বা আরএসএস এর কথাতেই চলে, তৃণমূল হলেও চলবে, মমতা হলেও চলবে, কিন্তু ওই মুখটা তো একটু বাতিল করে দেওয়া হলো, তাহলে অন্য একটা মুখ লাগবে। দ্যাট ইজ ঠিক শিন্ডে মডেল বলা উচিত না, এটা যে সরকার এবং বিরোধী দুটোই আমার যেন প্রসঙ্গবদ্ধ থাকে, তার একটা প্রচেষ্টা। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পতন কিভাবে দেখছেন? পতন না উত্থান আমি জানি না, এটা পতন নয়, আর পতন আগেই হয়েছে। না, নিজের উনি দলের জবে থেকে ক্যামাফ্লেজ করে চলেছেন যে আমি তৃণমূল, আমি বিজেপির বিরুদ্ধে, অথচ বিজেপির পরিকল্পনায় চলছেন, মানে আরএসএস এর পরিকল্পনায় চলছেন, তখন পতন হয়নি ওর? যখন গোটা দেশে একরকম ভাবে বোঝাবার চেষ্টা করছেন যে আমি প্রকৃত বিরোধী, তখন আসলে ওর পতনটা হয়নি, যে বিজেপির বিরোধী শক্তিকে ভেঙে দেওয়ার জন্য উনি বিরোধীদের সঙ্গে আছেন, বিজেপি বিরোধী শক্তিকে দুর্বল করার জন্য, তার মধ্যে কনফিউশন তৈরি করার জন্য, আমি প্রকৃত বিরোধী, কে কংগ্রেস, কে অমুক, কে তমুক, আমি সব। যখন 3 দিন ধরে উড়িষ্যাতে বসে থাকলেন কৃপাদণ্ড হবার জন্য অমিত শাহ, তখন ওর পতন হয়নি? যখন পশ্চিমবাংলায় একের পর এক লেখাপড়া যারা শিক্ষিত যুবকের চাকরি খেয়ে নিয়ে লুট করে তাদের রাস্তায় ফেলে দিয়েছেন, তখন ওর পতন হয়নি? যখন পশ্চিমবাংলায় মনোজিৎ অথবা ওই যে কি বলে কানকাটা দেবু নাকি ইত্যাদি এই এপিসোডগুলো যখন তৈরি করেছেন, তখন ওর পতন হয়নি? যখন ওই যে কিসব তৃণমূলের ছাত্র নেতা করেছিলেন যে কলেজে টাকা পয়সা তুলতে শুরু করলো, পরে বিজেপির নেতা হয়ে গেল, এখন আর নাম দেখছি না, তার মধ্য দিয়ে এখন কলেজগুলোকে সর্বনাশ করে দিলেন, লেখাপড়া এই সেই 12টা বেজে গেল, কালচারটা ধ্বংস করলেন, তখন ওর পতন হয়নি? ওনার পতন আগেই হয়েছে। সেই পতনের মধ্য দিয়ে রাজ্যটাকেও উনি পতন করেছেন, ভাব দেখিয়েছেন আমি সব। এখন উনি অপ্রাসঙ্গিক বলে আরএসএস মনে করে ওকে সরিয়ে দিল, বিজেপিকে নিয়ে আসলো, এবং তারপর ওকে একটু অপ্রাসঙ্গিক করার জন্য ওর দলের মধ্য থেকেই বিজেপি তার বন্ধু খুঁজে দিল। মানে এখন একটু অপ্রাসঙ্গিক, পতনটা আগেই হয়েছে, নতুন পতন কিছু না। মানে আমাদের গোটা দেশের মধ্যে নাগাল্যান্ডে ন্যাশনাল গভর্নমেন্ট রয়েছে, মানে ওখানে কোনো বিরোধী নেই, তো সেরকমই কিছু একটা চলছে নাকি এখানে? কংগ্রেস থেকে সাংমাকে ভাঙিয়ে নিয়ে উনি বিরোধী দল করেছিলেন না তৃণমূল, বিজেপির আশাটাকে সহজ করে দিয়েছিলেন।
বিজেপিকে ইনস্টল করার জন্য ওকে ব্যবহার করেছে বিজেপি। উনি ক্যামাফ্লেজ করে নানান কার্যকারণে টাকা পয়সা হেনা তানা ইত্যাদি ইত্যাদি, আমি বিরোধী এরকম ভাব রাখতে চেয়েছেন। দুটো একসাথে থাকা যায় না। এখন ক্ষমতায় বিজেপি, কোনো প্রত্যাশা রাখেন? প্রত্যাশা তো মানুষ সবসময়তেই রাখবে। আমি চাই না চাই একটা সরকার, সরকার মানুষের জন্য কি মানুষের বিরুদ্ধে যে সিদ্ধান্ত নেওয়ারই সরকারের উপর নির্ভর করবে। সরকারের সিদ্ধান্ত আপনি নিতে পারবেন না। প্রত্যাশা খুব বেশি এদের কাছে করার কোনো কারণ নেই, পারিপার্শ্বিক সব দেখলে বয়ে যায়। কিন্তু এতটা খারাপ হচ্ছেন কেন? প্রত্যাশা এইটুকু, প্রত্যাশা নিশ্চয়ই থাকবে। তাহলে আপনিই তো বলেছিলেন যে যদি হকার উচ্ছেদ করে, যদি বুলডোজার চালায়, আটকাবেন সবাই মিলিয়ে, আমায় খবর দেবেন, আমি গিয়ে আটকাবো। দয়া করে আটকান। আপনি তো বলেছিলেন আমার গভর্নমেন্ট যেদিন আসবে পরের মাসের 1 তারিখ থেকে রাজস্থানে যেমন, ঠিক রাজস্থানের গল্পটা আমার জানা নেই, উনি বলেছিলেন 450 টাকায় গ্যাস চালু করুন। আপনিই তো প্রতিশ্রুতি দিয়েছিলেন। দিল্লির সঙ্গে আমাদের পেট্রোল ডিজেলে 10 টাকা 12 টাকা ফারাক আছে, মানে ট্যাক্স বেশি নেওয়া হয়। আবার সরকার আনুন পরের মাসের 1 তারিখ থেকে দিল্লির সঙ্গে সমান করে দেবো পেট্রোল ডিজেল। এই সহ চাকরি, ভান্ডার, নানান যা যা পরামর্শ, প্রতিশ্রুতি, কমিটমেন্ট ভোটে জেতার জন্য দিয়েছেন, ভোটে জেতার পরে সেগুলো রক্ষা করুন। এটা আমার প্রত্যাশা না, এটা আপনার মিনিমাম কমিটমেন্ট হওয়া উচিত। না হলে আপনি মানুষের কাছে ধরা পড়ে যাবেন। আমি চাইবো আপনি যেটা বলেছেন অন্তত সেটা করুন, তার লোকের কাছে বেশি ধরা পড়ে যাবেন। আর আপনাদের রাস্তায় পাওয়া যাবে? আমরা তো রাস্তায় আছি সবসময়, অবশ্যই। আমরা না থাকলে কে থাকবে? মানুষ বড় অসহায়, মানুষ বড় কাঁদছে, মানুষের লেখাপড়া 12টা বেজে গেছে, শিক্ষা প্রাইভেটাইজড হয়ে গেল কার্যত, চিকিৎসা ব্যবস্থা হাতের নাকালের বাইরে, পরিবারগুলোতে কর্মক্ষমতা সম্পন্ন ছেলে মেয়ে আছে, কর্মক্ষমতা সম্পন্ন, কিন্তু কর্মের সুযোগ পাচ্ছে না। পরিবারগুলো বিপন্ন হচ্ছে, সমাজটা বিপন্ন হচ্ছে, মূল্যবোধ চলে যাচ্ছে। যে বাংলা গোটা ভারতবর্ষ দেখলে স্যালিউট করতো, বাংলা, আরে বাবা বাংলাটা অন্য রকমের, সেই বাংলা এখন গঞ্জরার শিকার হচ্ছে। গোটা ভারতবর্ষে মানুষের কাছে বিকৃত হয়ে যাচ্ছে, নিন্দিত হয়ে যাচ্ছে। কে সেই বাংলাকে বাঁচাবে? কে সেই বাংলার যুব সমাজকে রক্ষা করবে? কে সে বাংলার ভবিষ্যৎকে রক্ষা করবে? কে সেই বাংলার শ্রমিক কৃষক তার পাশে দাঁড়াবে? ঘামওয়ালা লোক তার পাশে পিঠে হাত দিয়ে আমি আছি, আর তো কেউ থাকবে না। তো বোঝা যাচ্ছে আমরা চাই তারা থাকুক, এটা নয় যে আমরা চাই না, কিন্তু তারা যদি থাকতে না পারে তাহলেও আমরা আছি, থাকবই। অনেক ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ এতক্ষণ সময় দেওয়ার জন্য। এই পডকাস্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।